নমস্কার বন্ধুরা, বাংলা ফেয়ার ফাইলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ঘটনাটা ঘটেছিল উত্তরপাড়ায় এক প্রমোটার প্রমোদ মুখার্জির সঙ্গে। তো কি হয়েছিল ঠিক তার সঙ্গে, তো চলুন শুরু করি আজকের গল্প। উত্তরপাড়া গঙ্গার ধারের এক প্রাচীন শহর। দিনের আলোয় যার রাস্তাঘাট যতটা সাধারণ মনে হয়, রাত নামলেই সেই একই জায়গা যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। কুয়াশা ভেজা বাতাস, দূরে কোথাও থেকে ভেসে আসে শঙ্খধ্বনি, আর মাঝে মধ্যে অদ্ভুত এক নিস্তবতা, যেন কেউ বা কিছু অপেক্ষা করছে। আর এই শহরের বুকেই লুকিয়ে আছে এমন একটা ঘটনা যা আজও স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু যারা জানে তারা কখনোই ওই গলির ভিতর দিয়ে গভীর রাতে একা হাঁটে না। তো ওই গল্পের কেন্দ্রেই রয়েছে একজন মানুষ, প্রমোদ মুখার্জি, পেশায় প্রমোটার। নাম শুনলেই বোঝা যেত তিনি কাজের লোক, নির্দয়, হিসেবি আর একরোখা। তার কাছে জমি মানেই টাকা, পুরনো বাড়ি মানেই সুযোগ। আর তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে এমন কিছু নেই যা টাকা দিয়ে কেনা যায় না, এমনকি মানুষের স্মৃতি, ইতিহাস বা বিশ্বাসও না। 2024 সালের এক ভ্যাপসা গরম দুপুর, তার অফিসে বসে থাকা অবস্থায় ফোন আসে। ফোনের ওপাশ থেকে কেউ জানায় উত্তরপাড়ার একটা পুরনো গলির ভিতরে মৈত্র বংশের বহু বছরের পুরনো জমিদার বাড়ি বিক্রি হতে চলেছে। তো সে ঘটনাটা শুনেই প্রমোদ বাবুর চোখ চকচক করে ওঠে। এমন সুযোগ তিনি হাতছাড়া করেন না। মিনিট দশেকের মধ্যেই তিনি নিজের কালো এসইউভি নিয়ে বেরিয়ে পড়লেন। গলির ভিতরে ঢুকেই যেন পরিবেশটা বদলে যায়। রাস্তা সরু হতে থাকে, আর দুপাশের পুরনো বাড়ির ভাঙার দেওয়াল, কোথাও কোথাও অন্ধকার, যেন দুপুরেও পুরোপুরি কাটে না। শেষে যখন তিনি সেই বাড়ির সামনে পৌঁছান, তখন গাড়ির ইঞ্জিন বন্ধ করার পরও কিছুক্ষণ গাড়ির ভেতরেই বসে থাকেন, কারণ তার বুকের ভেতর হঠাৎ একটা অজানা অস্বস্তি জন্ম নেয়। বাড়িটা বিশাল কিন্তু জীর্ণ, আর লতা গুল্মে ঢাকা। বারান্দাগুলো ভাঙা, দরজার রং উঠে গেছে, অথচ অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন বাড়িটা এখনো বেঁচে আছে, যেন কেউ তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পর তিনি নেমে পড়েন। দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়তেই ভিতর থেকে ধীরে ধীরে দরজা খুলে দেন সুমিত মৈত্র। ক্লান্ত, রোগা, চোখের নিচে কালি, তার মুখে এমন এক অভিব্যক্তি যা থেকে মনে হয় তিনি শুধু দরিদ্র নন, অন্য কিছুর সাথেও লড়াই করছেন। তারা ভিতর থেকে বসে কথা বলতে শুরু করলেন। প্রমোদবাবু সোজাসুজি দাম বললেন, আর সুমিত মৈত্র একটু চুপ থেকে বললেন, দাম ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, এই বাড়ি নিয়ে অনেক কিছু আছে, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। প্রমোদবাবু হেসে উঠে বললেন, দেখুন, আমি ব্যবসা করি, গল্প শুনতে আসিনি। কিন্তু সুমিত আবার বললেন, রাতে এই বাড়িতে একা থাকবেন না, আর মন্দিরের দিকটা ওটা ভাঙবেন না। এইবার প্রমোদবাবুর চোখে বিরক্তি ফুটে ওঠে। তিনি বলেন, আমি সব ভাঙবো, নতুন করে বানাবো, এটাই আমার কাজ। চুক্তি সই হয়ে যায়, সবকিছু খুব দ্রুত এগোতে থাকে। 3 দিন পর ভাঙার কাজ শুরু করার কথা। প্রথম দিন সকালে একজন মিস্ত্রি এসে হাজির হয়। তারা প্রথমে বাড়ির একপাশে থাকা পুরনো মন্দিরের পাশের দেওয়ালে ভাঙতে চায়। তো একজন মিস্ত্রি কুড়ুল তুলতেই হঠাৎ আকাশ কাঁপি বজ্রপাত হয়, অথচ আকাশে একটাও মেঘ ছিল না। শব্দে সবাই চমকে ওঠে। মিস্ত্রির হাত থেকে কুড়ুল ছিটকে পড়ে তার পায়ে লাগে। সে মাটিতে বসে চিৎকার করতে থাকে। আর তখন সবাই দেখে তার পা থেকে রক্ত বেরোচ্ছে, যেটা স্বাভাবিক রক্ত নয়, আলতার মতো উজ্জ্বল লাল, অস্বাভাবিক, চোখে লাগার মতো। কেউ কেউ তখনই কাজ ছেড়ে চলে যেতে চায়, কিন্তু প্রমোদ বাবু এসে সব থামিয়ে দেন। তিনি বলেন, এসব কাকতালীয়। তিনি কাউকে ভয় পেতে মানা করেন, কিন্তু ভিতর ভিতরে তিনিও যেন একটু অস্বস্তি বোধ করতে শুরু করেন। তবুও নিজের অহংকারে তিনি সিদ্ধান্ত নেন সেদিন রাতটা তিনি বাড়িতেই কাটাবেন, যাতে পরদিন থেকে কাজ আর কোনো বাধা ছাড়াই শুরু করা যায়। তো সন্ধ্যা নামার পর বাড়িটা আরো অদ্ভুত হয়ে ওঠে। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূরে গঙ্গার জলের শব্দ, আর বাড়ির ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা, যেন বাইরের গরম এখানে ঢুকতেই পারে না। তিনি একটা ঘরে শুয়ে পড়েন, কিন্তু ঘুম আসে না। বারবার মনে হয় কেউ যেন হাঁটছে, কেউ দেখছে। অবশেষে ঘড়িতে যখন রাত 12টা বাজবে, ঠিক তখনই শুরু হয় আসল ঘটনা। দোতলার বারান্দা থেকে খড়ম পায়ের শব্দ ভেসে আসে, যেমন ঠক ঠক ঠক। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসে, সিঁড়ি দিয়ে নেমে আসে, তার ঘরের সামনে এসে থেমে যায়। তো তিনি সাহস করে দরজা খুলে দেন। বাইরে কেউ নেই, অথচ বাতাসে ছড়িয়ে পড়ে
তীব্র চন্দনের গন্ধ, ধূপের গন্ধ, যেন সদ্য পুজো হয়েছে। ঠিক তখনই তিনি লক্ষ্য করেন সিঁড়ির অন্ধকার কোণ থেকে একটা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। ছায়াটা লম্বা আর অস্বাভাবিকভাবে দীর্ঘ। তার হাতে একটা রূপোর থালা আছে, তাতে তুলসী পাতা আর চন্দন সাজানো। কিন্তু যখন ছায়াটা আরো কাছে আসে, তখন প্রমোদবাবুর শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ তার কোনো মুখ নেই, শুধু একটা অস্পষ্ট ধোঁয়াটে অবয়ব। আর সেই অবয়ব থেকে ভেসে আসে একটা কর্কশ গভীর গলা। এই ভিটে আমাদের, এই মন্দির রক্ত দিয়ে রক্ষা করা, তুই টাকা দিয়ে কিনতে পারবি না। কথাটা শেষ হতেই হঠাৎ করে সব জানলা নিজে থেকেই বন্ধ হয়ে যেতে থাকে। দরজা কাঁপতে কাঁপতে আলো নিভে যায়। প্রমোদবাবু পিছিয়ে যেতে যেতে দেওয়ালে ঠেকে যান। আর ঠিক তখনই তিনি দেখতে পান দেওয়ালে ঝোলানো পুরনো সব ছবিগুলো যেন নড়ছে। তাদের চোখ থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে রক্ত। ঘরের মেঝেতে তা পড়ে ছড়িয়ে যাচ্ছে। তিনি চিৎকার করতে চান, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। আর ঠিক সেই সময় ঠাকুরঘর থেকে মৃদু ঘন্টার আওয়াজ ভেসে আসে। আর সেই অন্ধকারের মধ্যে একটা বৃদ্ধা মহিলা এগিয়ে আসেন তার দিকে। সাদা শাড়ি, শান্ত মুখ, চোখে অদ্ভুত এক দয়া। তিনি প্রমোদবাবুর দিকে তাকিয়ে বলেন, লোভ ছাড়ো, এখনো সময় আছে, না হলে এই অভিশাপ তোমার সব কিছু নিয়ে নেবে। প্রমোদবাবু তখন পুরোপুরি ভেঙে পড়েছেন। তিনি কিছু বলতে পারেন না, শুধু মাথা টানেন। আর ঠিক তখনই সবকিছু অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকরা দেখতে পায় তিনি বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার গাড়ির দরজা খোলা আর মুখের ভয়ের স্পষ্ট ছাপ। যখন তার জ্ঞান ফেরে, তিনি এক মুহূর্ত দেরি না করে চুক্তিপত্র ছিঁড়ে ফেলেন। সবার সামনে ঘোষণা করেন, এই বাড়ি কখনো ভাঙা হবে না, বরং এখানে আবার পুজো করা শুরু হবে। তারপর থেকে প্রমোদবাবুর জীবন পুরোপুরি বদলে যায়। তিনি আর নতুন প্রজেক্টের পিছনে দৌড়ান না, বরং সেই বাড়ি সংস্কার করেন। আর প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান। আর আজও যদি কেউ উত্তর পাড়ে সে গলির ভিতর দিয়ে গভীর রাতে যায়, তারা শুনতে পায় পায়ের খড়মের শব্দ, কুকুরের ঝংকার। আর কেউ কেউ বলে তারা সাদা শাড়ি পরা সে বৃদ্ধাকে দেখেছেন, যিনি এখনো পাহাড়ে দিয়ে চলেছেন সেই ভিটে। যেন ইতিহাস আর আত্মার সেই বন্ধন কেউ বেঁচে ভাঙতে পারেন। আর প্রমোদবাবু, তিনি আজও বেঁচে আছেন, কিন্তু আগের মতো নন। তার চোখে এখন অহংকার নেই, আছে শুধু ভয় আর শ্রদ্ধা, কারণ তিনি নিজের চোখে দেখেছেন সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। কিছু জায়গা থাকে যেখানে মানুষের চেয়ে বড় কিছু বাস করে, আর সত্যিটা তিনি কোনোদিনই ভুলতে পারেননি। তো এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমন আরো অনেক গল্প শুনতে বাংলা ফেয়ার ফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আসছি আমরা একটা অন্য গল্প নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে নমস্কার, শুভরাত্রি।